সব তীর্থ পার গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরের কথা মাথায় এলেই সর্বপ্রথম মনে পড়ে কপিল মুনির কথা। তারপর যেটা মনে পড়ে সেটা হলো গঙ্গাসাগরে হওয়া মকর সংক্রান্তিতে মেলা এবং তার সাথে এই পূর্ণ তিথিতে স্নান। আশা করি এতক্ষণে বুঝেই গেছেন আমি আজকে দেখাতে চলেছি গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি। কাছে ও দূরে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। সবাই আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গুড মর্নিং। এখন আমরা রিক্সা করে যাচ্ছি হচ্ছে ঢাকুরিয়া স্টেশন। পাশের রিক্সাটা যেটা গেল সেটাতেই বাবা রয়েছে, আমি আর মা এই রিক্সাটায় যাচ্ছি। এখন ঢাকুরিয়া স্টেশন যাব। ঢাকুরিয়া স্টেশন থেকে এখন আমরা ট্রেন ধরে চলে যাব শিয়ালদা। সেখান থেকে 9টা 16 যে ট্রেনটি আছে সেটা আমরা ধরে যাব হচ্ছে কাকদ্বীপ। পৌঁছে গেছি এখন ঢাকুরিয়া স্টেশনে। এরপর আমরা টিকিট কেটে স্টেশনে উঠে পড়ব এবং আমরা চলে যাব শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে এখন আমরা আমাদের ট্রেনের জন্য ওয়েট করছি। এখান থেকে 7টা 14তে একটি ট্রেন থাকে আর 9টা 16তে একটি ট্রেন থাকে, যেটা কিনা ডিরেক্ট নামখানা অবধি যায়, মানে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর যায় এবং ওই সেম ট্রেনটাই নামখানা লোকাল হয়ে তারপর নামখানায় যায়। লক্ষ্মীকান্তপুরে একটু কিছুক্ষণ স্টপেজ থাকে। যেমন আমরা যে ট্রেনটিতে গেছি 9টা 16তে সেটা শিয়ালদা থেকে ছেড়েছে, 10টা 55তে সেটা লক্ষ্মীকান্তপুরে স্টপেজ দিয়েছে, 11টা 25 থেকে লক্ষ্মীকান্তপুর থেকে ওই ট্রেনটাই ছেড়েছে নামখানা লোকাল হিসেবে, সেটা 12টা 15তে নামখানায় পৌঁছিয়েছে। কিন্তু তার আগে আমরা নেমে যাব কাকদ্বীপ স্টেশনে। আধা ঘন্টা লক্ষ্মীকান্তপুর স্টেশনে দাঁড়ানোর পর আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে। আর যেমনটা আমি আগেও বললাম, আমরা আর নামখানা অবধি যাব না, তার আগেই আমরা নেমে পড়ব কাকদ্বীপ স্টেশনে। কাকদ্বীপ স্টেশনে কিন্তু ট্রেন একদম সঠিক টাইমেই দিয়েছে। এখন 12টা 5 মতো বাজে, আমাদের ট্রেন এসে দাঁড় করালো কাকদ্বীপ, তারপর ট্রেনটা চলে গেল নামখানা। তো আমরা কাকদ্বীপেই নামলাম। এবার এখান থেকে লর্ড নাম্বার 8 ভেসেলে করে যাব হচ্ছে কচুবেড়িয়া। ফার্স্ট আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখি কি পাওয়া যায়, সেইভাবে আমরা এখন ভেসেলের জন্য এগিয়ে যাব। এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে, আশা করি এর মধ্যে থেকে টোটোগুলো যাবে। স্টেশন থেকে ডান দিকের দিকে একটু নেমে গেলেই যেমন দেখালাম, স্টেশন থেকে যে অনেকগুলো টোটো দাঁড়িয়ে থাকে, এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো ভাড়া পড়বে 20 টাকা পার হেড। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি লট নাম্বার 8-এ, সেখান থেকে আমরা ভেসেল ধরবো। তো এইটুকু টাইম আপনার 15 মিনিট মতো লেগে যাবে। ঠিক এই স্ট্যান্ডেই টোটো আমাদের এসে দাঁড় করিয়ে দিল। এখান থেকে আমরা একদম সোজা রাস্তা বরাবর হেঁটে যাব। ওখান থেকেই আমরা লট নাম্বার 8-এর ভেসেল ধরে কচুবেড়িয়া অবধি যাব। এখানে একটা গেট মতো করা হয়েছে, এখান দিয়েই আমাদের সোজা চলে যেতে হবে। 2 থেকে 3 মিনিট এই রাস্তাটা হেঁটে পড়ে ভেসেল অবধি যাওয়ার জন্য। জুতোর দোকান। লট নাম্বার 8 থেকে আমরা এখন টিকিট কেটে নেব। ভেসেলের মূল্য এখানে হচ্ছে 9 টাকা করে। গঙ্গাসাগরের যে অ্যাপটি রয়েছে সেখানে কিন্তু এই ভেসেলের টাইমিং সমস্ত দেওয়া থাকে, কারণ এখানে জোয়ার ছাড়া ভেসেল কিন্তু চলে না। তো সেই হিসেবে আগের দিন তার
সব ডিটেলস দিয়ে দেওয়া হয় ভেসেল টাইমিং, অর্থাৎ আপনি যেদিন যাবেন তার আগের দিনই আপনাকে ওই অ্যাপটায় লক্ষ্য রাখতে হবে। অ্যাপের মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে যে কোন কোন টাইমে এখান থেকে ভেসেল ছাড়বে বা ব্যাক করার সময়ও কোন কোন টাইমে আপনার ভেসেল ছাড়বে। যেহেতু এটা মেলার শুরু হবার টাইম, তো দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ভিড় অলরেডি হয়ে গেছে, মানে মারাত্মক ভিড়। আর ওখানে শুনতে পেলাম যে সকালের ট্রেনে নাকি আরও বেশি ভিড় ছিল। আমাদের এই ভেসেলটির নাম হচ্ছে VM ইচ্ছামতি। আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে লট নাম্বার 8 থেকে। তো 12টা একটাই টাইম ছিল, কিন্তু ওই 12:50 এরকম একটা টাইমে ছেড়েছে, জাস্ট ছাড়লো। তো দেখি এবার এখন কচুবেড়িয়া পৌঁছাতে ঠিক আমাদের কতক্ষণ সময় লাগে। এই গঙ্গাসাগরের মেলা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। কুম্ভ মেলার পরে, অর্থাৎ কুম্ভ মেলাকে প্রথম ধরা হয় এবং গঙ্গাসাগরের মেলাকে দ্বিতীয় ধরা হয়। এই সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদী অর্থাৎ গঙ্গা নদী বঙ্গোপসাগরে এসে মিশেছে। তো এই স্থানটি তাই জন্য হিন্দুদের কাছে খুব পবিত্র একটি তীর্থ। আমাদের সময় লাগলো 40 মিনিট মতো, মানে আমাদের 12:55 যেমন বললাম আমাদের ভেসেল ছেড়েছিল, আর আমরা এখানে পৌঁছেছি হচ্ছে পুরো 1:30, মানে ওই 35 মিনিট থেকে 40 মিনিট এরকম একটা সময় লাগে। লট নাম্বার 8 থেকে আমরা যেমন বললাম ভেসেলে উঠেছিলাম, এখন এসে কচুবেড়িয়াতে নামলাম। এখান থেকে দেখছি কি পাওয়া যায়, বাসও পাওয়া যায়, টোটোও পাওয়া যায়। প্রচন্ড ভিড় যেমনটা দেখালাম। তো এখান থেকে আমরা এখন দেখি কি করতে পারি। যেখানে নেমেছিলাম সেখান থেকে কিন্তু অনেকটাই এগিয়ে এলাম, এসে এখানটা একটা বাস স্ট্যান্ড মতো রয়েছে। মোটামুটি এই দূরত্ব অবধি একটু চলে আসবেন, তাহলে শেয়ারে বিভিন্ন গাড়ি আপনারা এরকম পেয়ে যাবেন। তো আমাদের 50 টাকা পার হেড পড়েছিল, কারণ একদম সামনে থেকে প্রচুর দাম ওনারা চাইছেন, সেটা অটো হোক বা যাই হোক। কিন্তু এখানে মোটামুটি একটু দূরে এলে আপনি মোটামুটি এই রেঞ্জে পেয়ে যাবেন। আমরা এনার গাড়ি করে যাচ্ছি, তো এনার নাম্বারটা আমি স্ক্রিনের উপর দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু ওনার সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। 45 মিনিটস লাগলো আমাদের এই স্ট্যান্ডে এসে উনি দাঁড় করালেন। ঠিক এইটা থেকে আবার বেশ কিছুটা হাঁটতে হবে মূল মন্দিরে যাওয়ার জন্য। ঠিক এই রাস্তাটা দিয়ে, এখান দিয়ে সোজা বেশ অনেকক্ষণই চলতে হবে। এই জায়গাগুলোতে পরপর এরকম বিভিন্ন অস্থায়ী ঘর বানানো হচ্ছে দর্শনার্থীদের থাকার জন্য। আর এই রাস্তাটাও দেখলাম নতুন করে পিচ দিয়ে তৈরি করা হচ্ছে, মানে সবটাই মেলা উপলক্ষে গোছানো হচ্ছে। মন্দিরে যাওয়ার পথে রাস্তার ডান দিকে খুব সুন্দর একটি সাজানো পার্ক পড়ে, আর তার অপোজিট সাইডেই রয়েছে গঙ্গাসাগর যুব আবাস। এটাই কিন্তু স্পট বুকিং হয় না, আগে থেকেই বুকিং করে আসতে হয়। আর দেখতে পাচ্ছেন মেলা উপলক্ষে চারিদিকে কেমন গেট করা হয়েছে।
এই দিক দিয়ে ডান দিক দিয়ে এগোলেই হচ্ছে মন্দির, কিন্তু তার আগে দেখতে পাচ্ছেন এখানে অনেক খাবার হোটেল আছে। এই খাওয়ার জায়গাগুলো থেকে আপনারা লাঞ্চ করে নিতে পারেন। আমরাও একটু লাঞ্চ করে নেব। এখানে একটি ফুড কোর্ট পেয়েছি, এখানে আমরা এখন লাঞ্চ করে নিলাম। খাবারের মান খুব একটা ভালো ছিল না, তবে মোটামুটি ওই খিদের পেটে খেয়ে নিতে হলো, কারণ আর তো তেমন কিছু পাইনি। তো এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সাগরের দিকে। দুধারে যে মাঠের মতো করা রয়েছে সেখানে কিন্তু বাঁশ দিয়ে পুরো কাজ চলছে, অর্থাৎ ঘর তৈরি করে দেওয়া হবে। আর বাঁদিকে যেমন দেখতে পাচ্ছেন এটা একটি অস্থায়ী টয়লেট, যেটা মেলায় বসানো হবে। অনেক বিভিন্ন জায়গাতেই এরকম টয়লেটের ব্যবস্থা কিন্তু ওনারা করবেন। আর যেমন দেখতে পাচ্ছেন এইখানে তাঁবু খাটিয়ে কর্মচারীরা রয়েছেন যারা কিনা এই ঘরগুলো বানাচ্ছেন। তো মোটামুটি মন্দির চত্বরে যতটা জায়গা রয়েছে সব জায়গাতেই প্রায় এরকম অস্থায়ী ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। আমি ভিডিওটা মোটামুটি আপলোড করতে করতে কাজ আশা করি অনেকটাই এগিয়ে যাবে। এরপরেই একদম সোজাসুজি যে গেটটি দেখা যাচ্ছে তারপরেই কিন্তু সাগর। আর ডান দিকে বাঁ দিকে বেশ কিছু শঙ্খের দোকান বসেছে, ঠিক আমরা পুরী দীঘাতে যেমন দেখতে পাই, তবে সংখ্যায় অনেকটাই কম, তবে বেশ ভালো লাগছে। আমাদের যেহেতু পৌঁছাতে বেশ বেলা হয়ে গেছে, তাই আমরা আর এখানে স্নান করব না। একটু জল শুধুমাত্র মাথায় ছিটিয়ে নেব, আর একটু জল সঙ্গে করে আমরা নিয়ে নেব। যেহেতু শীতকাল, এই বিকেলবেলায় হালকা রোদের মধ্যে এই সাগরের পাড়ে বসে থাকতে বেশ সুন্দর অনুভূতি হচ্ছে। এখানে এই দুষ্টুগুলোর দেখা পাওয়া যাচ্ছে, আর এই দুষ্টুগুলো এতটাই কিউট যে এদেরকে আদর না করে বা খেতে না দিয়ে আপনি যেতেই পারবেন না। আরে চোখটা দেখো কি নিরীহ গোবাচ্চা, বাবালি খেয়ে নিস না আবার, খেয়ে নিস না গোপলুকে আমাদের। খাচ্ছে ছোট বাচ্চা গরু আর বাবুরি যাচ্ছে। এগুলো কত করে? মাথায় এই সাগর তীর্থের পবিত্র গঙ্গার জল ছিটিয়ে নিয়ে আমরা এখন ওখান থেকে টোটো করে যাচ্ছি মন্দিরের কাছে। হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমাদের যেহেতু সময়টা একটু কম, তাই জন্য আমরা ওখান থেকে টোটো করে নিয়ে এখন মন্দিরে যাচ্ছি। আর মন্দিরের রাস্তা বরাবর এরকম প্রচুর দোকান আছে, যেখানে চিড়ে, বড় বড় সাইজের চিড়ে, মোরব্বা, এই জিনিসগুলো সব পাওয়া যায়। বুঝতেই পাচ্ছেন আমার বাঁ দিকটা করে মন্দির, কিন্তু এখন মন্দির আমি দেখাচ্ছি না, তার কারণ আমরা এখন এই দিক দিয়ে গিয়ে ডালা কিনতে যাব, পুজো যেহেতু দেব। আর ডালা কেনার জন্য এরকম দুটো তিনটে জায়গা পরপর রয়েছে, 1 নাম্বার 2 নাম্বার করে করে এরকম ডালা কেনার অনেকটা জায়গা রয়েছে। এখানে আপনারা 51 টাকা থেকে শুরু করে 501 টাকা অবধিও পুজোর ডালা পেয়ে যাবেন। এখানে যে গঙ্গাসাগরের মেলা, তার যে ইতিহাস রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি। পুরাণ মতে বলা হয় যে রাজা সগরে 60,000 পুত্র ছিল, আর তিনি একদিন অশ্বমেধ যজ্ঞ করেন। কিন্তু এই সময় দেবরাজ ইন্দ্র
তার অশ্বমেধ যজ্ঞের যে অশ্ব অর্থাৎ ঘোড়া সেটিকে চুরি করে নিয়ে কপিল মুনির আশ্রমে রেখে তিনি স্বর্গে চলে যান। এরপরে ঘোড়াকে খোঁজার জন্য তার 60,000 পুত্র যখন কপিল মুনির আশ্রমে গিয়ে দেখেন যে তাদের ঘোড়া সেখানেই রয়েছে, তো তারা সেখানে কপিল মুনির উপর এই ঘোড়াকে চুরি করে নেওয়ার বদনাম দেন। এরপর কপিল মুনি এতটাই ক্রুদ্ধ হন যে তার চোখের দৃষ্টিতে এই 60,000 পুত্র ভস্মীভূত হয়ে পড়েন এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয়। এরপরে উনি বলেছিলেন যে যদি এই সগর বংশের কেউ এসে গঙ্গাকে এখানে নিয়ে আসেন তাহলে এই 60,000 যে পুত্র তাদের আত্মা মুক্তি লাভ হবে। তো ওই বংশেরই রাজা ভগীরথ তিনি স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে ওই সগর পুত্রদের ভস্মাবশেষ ধুয়ে ফেলেন এবং তারপরেই কিনা তার আত্মাদের মুক্ত হয়। এছাড়াও মহাভারতের বনপর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগর তীর্থের কথাও কিন্তু বলা হয়েছে। এখন রয়েছি আমরা সেই কপিল মুনির মন্দিরে। তার মূল মূর্তি কিন্তু মাঝখানে রয়েছে, তার সাথে ডান দিক বাঁ দিকে আরও কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। আমার সাথে আপনারাও দর্শন করে নিন। 2024-এ মূল যে স্নানের টাইম পড়েছে সেটা হচ্ছে 13 তারিখ থেকে 15 তারিখ। তবে 10 তারিখ থেকেই কিন্তু এখানে আশা করি ভিড় শুরু হয়ে যাবে, কারণ এই মুহূর্তেই যা ভিড় হয়ে গেছে, তো 10 তারিখ থেকেই মোটামুটি সবাই এখানে চলে আসবেন। এই ডালার জায়গাগুলোর সামনে বেশ কিছু মূর্তি তৈরি করা রয়েছে, সেটাই আমি এখন দেখাচ্ছি। আস্তে আস্তে যত সন্ধে হচ্ছে চারিদিকে কিন্তু লাইটিং তত বাড়তে থাকছে। এই মেলা উপলক্ষে খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটাকে সাজানো হয়। এখন এখান থেকে আমরা হেঁটে হেঁটে একটু যাচ্ছি যেই দিকে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা বসে থাকেন সেই দিকটায়, কারণ আমরা মন্দিরের ডান দিক দিয়ে ঢুকেছিলাম। তো আর সাধু সন্ন্যাসী যেমন দেখতে পাচ্ছেন এনারা কিন্তু এই দিকটা করে বসে থাকেন, মানে মন্দিরের বাঁ দিক করে থাকেন। তো তাই একবার এনাদের দর্শন করতে এলাম এবং আপনাদেরও করাচ্ছি। এই রাস্তাটা বেশ চওড়া এবং দুদিকেই দেখতে পাচ্ছেন সাধু সন্ন্যাসীদের জন্য ঘর করে দেওয়া রয়েছে, ওখানেই ওনারও রয়েছেন। সময় কম থাকলে কিন্তু আমাদের মতো এরকম একদিনেই ঘুরে নিতে পারেন গঙ্গাসাগর। তবে যদি সময় থাকে তাহলে এখানে 2 দিন থাকতে পারেন, কারণ তার সাথে বিভিন্ন সাইট সিন আপনারা দেখতে পাবেন। এবার চলে এসেছে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা, তাই সেই রকম মন্দিরের সামনে থেকে একটি টোটো করে চলে এলাম ম্যাজিকের স্ট্যান্ডে। সকালবেলা যেই গাড়ি করে আমরা এখানে এসেছিলাম ওনাকেই বলা ছিল, তো ওনার গাড়িতে করেই আমরা এখান থেকে এখন যাচ্ছি। ওই একইভাবে এইখান থেকে কচুবেড়িয়া ঘাট অবধি পৌঁছাতে প্রায় 40 মিনিট মতো সময় লেগে যাবে। আমরা ঠিক যে পথে এসেছি সেই পথেই আমরা ফিরে যাব। আমাদের ম্যাজিক এসে এখন এখানে দাঁড় করিয়ে দিল, আর দেখুন মেলা উপলক্ষে কি অসম্ভব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে।
একদিনের ট্যুরেও কিন্তু আপনারা গঙ্গাসাগর খুব ভালোভাবে ঘুরে নিতে পারবেন। তবে যদি একটু সকালে ট্রেন ধরতে পারেন তাহলে আর একটু বেশি সময় পাবেন, কিন্তু আমাদের দেরি হওয়ার কারণে আমরা সকালের ট্রেন মিস করে 9টা 16 ট্রেনটা ধরেছিলাম, তাই আমরা গঙ্গাসাগরে সময়টা একটু কম কাটাতে পেরেছি। তবে যাই হোক, যেটুকু সময় কাটাতে পেরেছি তাতেই কিন্তু মন অনেক ভরে গেছে। এখন আমরা ভেসেলের দিকে যাচ্ছি না, কারণ ভেসেলে টাইম হচ্ছে রাত 8টা, তাই জন্য আমরা ভেসেলের পাশে থেকেই যে ট্রলারগুলো পাওয়া যায় এপার ওপার হওয়ার জন্য, সেই ট্রলারের জন্য দাঁড়িয়ে আছি। এই ট্রলারে মোটামুটি লোক হয়ে গেলেই ছেড়ে দেয়, আর ভাড়া পড়ে 40 টাকা। যেই দ্বীপটায় আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম সেটাকেই এখন অনেক দূরে লাগছে। যেমন সামনে যে আলো দেখতে পাচ্ছেন, এতক্ষণ আমরা ওইখানেই ছিলাম। ট্রলারে আলো না থাকায় আমি ট্রলারের মধ্যে কিছু দেখাতে পাচ্ছি না, তবে এই অনুভূতিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আস্তে আস্তে এই চেনা আলোগুলো অন্ধকারের সাথে মিশে যাচ্ছে। যাই হোক, ভেসেলে কিন্তু ট্রলারের থেকে বেশি সময় লাগে। ট্রলারে আমাদের সময় লাগলো 20 থেকে 25 মিনিট মতো। আমরা এখন চলে যাচ্ছি লট নাম্বার 8-এ। সেখান থেকে টোটো করে চলে যাব কাকদ্বীপ স্টেশন। কাকদ্বীপ স্টেশন থেকে রিটার্ন টিকিট কেটে আমরা শিয়ালদাগামী ট্রেনে উঠে ঢাকুরিয়াতে নেমে পড়ব। গঙ্গাসাগর ভ্রমণ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কাছের মানুষদের সাথে শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে বা কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার লাস্ট ভিডিওতে আমি পুরী ডে 2 অবধি দেখিয়েছিলাম। এরপরে যে ভিডিওটি আপলোড করব সেটা হবে পুরীর 3য় দিনের আমাদের অভিজ্ঞতা। তো তাই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।